হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সারাদিনের অফিস আর অফিস শেষ করে নতুন বাড়ি খোঁজা বেশ ক্লান্তির বিষয়। আর সেটা আবির গত মাসখানেক ধরে খুঁজেই চলেছে, কিন্তু মনের মতো বাড়ি আর পর্যাপ্ত ভাড়ার কাছে আবির বাড়ি খোঁজাকে যেন সোনার হরিণ বলে মনে করে। তার উপর গ্রাম ও শহরের মাঝে যে মধ্য মফস্বল এরিয়া হওয়াতে কেউ সঠিকভাবে বাড়ি ভাড়া দেয় না। সবাই এখানে নিজস্ব জায়গাতেই বাড়ি করে থাকে। আবির সরকারি কর্মকর্তার সুবিধা অনুসারে সরকারি কোয়ার্টার পেলেও সেখানটা আবিরের একদমই পছন্দ হয়নি। 1 মাস বাড়ি খোঁজার পর যখন আবির ব্যর্থ, তখন মনে পড়ে যায় তার পরিচিত একটা বন্ধুর কথা। তার নম্বর নেই, তাই আবির সেই দিনই আবার নিজ শহরে ফিরে আসে। বন্ধু থেকে সেই বাড়িটার ঠিকানা নিয়ে সেদিনই আবার শিমুলপুর গ্রামে চলে আসে। সেদিন ছিল মাঝরাত, তবে ঠিকানা নিয়ে যেদিন সে এখানে এসেছিল সেদিন একটা অবিশ্বাস্য ঘটনাও ঘটে। সেটা না হয় অন্য সময় বলবো। তবে সে বন্ধুর মারফতে অফিস থেকে বেশ কিছুটা দূরে এলাকার শেষ মাথায় একটি বাড়ির সন্ধান পায় আবির। ছোট থেকেই আবিরের কোলাহল পছন্দ না। সরকারি কোয়ার্টার যেন কবুতরের খোপের মতো করে বানিয়েছে। না আছে ঠিকমতো শ্বাস নেওয়ার জোগাড়, আর না আছে কোনো উপায় নিরিবিলি বসে বই পড়বে। অফিসের কাজটাও বেঁধে থাকে। এজন্য আবির খুঁজছিল নিরিবিলি একটা বাড়ি। বন্ধুটির মারফত ঠিকানা নিয়ে যেদিন এসেছিল সেদিন বাড়িটা দেখে আবির চমকে যায়। এটা বাড়ি বললে ভুল হবে, বাড়ি নয় এটা, এটি একটি বাংলো। বিরাট বড় জমিদার বাংলো, একদমই ফাঁকা। বাংলোর উঠানে গাছপালায় ভর্তি। আবিরের যেন এমন জায়গাটাই বেশি মনে ধরে যায়। সে এক কথাতে রাজি হয়। আবির কোনো কিছু না ভেবেই এখানে উঠে পড়ে। এই বাংলোতে ওঠার সুবিধা হলো কোনো ভাড়া দিতে হবে না। কাজ শেষ করে ট্যাক্সি নিয়ে বাংলোর দিকে আসে, তবে ট্যাক্সিওয়ালার বাংলোর সামনে আসে না, গ্রামের রাস্তায় নামিয়ে দেয়। আবির সেখান থেকে হেঁটে বাংলোতে আসলো। গোসল করে রেস্ট নিয়ে তারপর আবার অফিসিয়াল কাজ করে। বেশ ভালোই সময় কাটে তার। 3 মাস হয়েছে আবির এখানে এসেছে। 3 মাসে কিছুই সমস্যা হয়নি, কিন্তু 3 মাস পর হঠাৎ আবির কিছু একটা সমস্যাতে পড়ে। আবির আজকেও ঘুমাচ্ছে। দেয়াল ঘড়িতে তখন রাত 1টা বাজে। ঘড়িতে টিকটিক শব্দ হয়ে যাচ্ছে। হঠাৎ আবিরের কানে ভেসে আসে একজন হেঁটে চলার শব্দ। কে যেন শুকনো পাতার উপরে পা দিয়ে খুব ধীরে পায়ে হেঁটে যাচ্ছে। আবির চমকে ওঠে। ঘরের লাইট জ্বালাতে গিয়ে দেখে বিদ্যুৎ নেই। হঠাৎ মেঘের গর্জন শুনতে পায় সে। আষাঢ় মাস, তবে বেশ কিছুদিন হলো মফস্বল শহরে বৃষ্টি নেই। হঠাৎ মেঘের গর্জনে আবিরের ঘুম ভাঙতেই কারো পায়ের শব্দ শুনতে পাবে, এটা সে ভাবেনি। তবে এটা নতুন কিছু নয়। 3 মাস পার হবার পর আজ সপ্তাহখানেক ধরে আবির অনেক আজগুবি শব্দ খেয়াল করে, শোনে। কখনো কখনো নুপুরের শব্দ, গুনগুন করে গান গাওয়ার শব্দ কানে আসে আবিরের। আবির সরকারি উকিল। এখানে এসেছে কিছু ক্ষমতাধর লোকেরা সরকারি খাস জমি দখল করে সেখানে মাছের চাষ করছে। সেই জমির মামলার জন্য এখানে আসা। চাকরির সুবাদে তাকে একটা বাড়ি দিলেও আবিরের পছন্দ হয়নি বলে সে নিজ দায়িত্বে এই বাংলো খুঁজে নেয়। তবে এই বাড়িটা ঠিক বাড়ি নয়, বরং এটা একটা বাংলো ছিল। বাড়ির খোঁজে আবির যখন আবার নিজ শহরে ফিরে বন্ধুর সাথে দেখা করে বাড়ির ঠিকানা নেয়, সেদিন রাতেই আবির ট্রেনের টিকিট কেটে চলে আসে শিলাতলী স্টেশনে। স্টেশন হতে 1 ক্রোশ দূরেই শিমুলপুর গ্রাম। প্রথমবার আবির রাতে এখানে এসেছে। সেদিন ছিল অমাবস্যা। রাত তখন 2টো বাজে। তাকে যেতে হবে 1 ক্রোশ পথ।
আবির আশেপাশে তাকায়। এক স্টেশন মাস্টার ছাড়া স্টেশনে কেউ নেই। স্টেশন মাস্টারের ডিউটিও শেষ। যখন চলে যাবে তিনি আবিরের কাছে এসে বললেন, কোথায় যাবেন আপনি এত রাতে? জি, আমি তো শিমুলপুর গ্রামে যাব। ওখানে যে জমিদার বাংলো আছে সেখানে আমি উঠব। শিমুলপুর গ্রাম? আপনি কি এই তল্লাটে নতুন? স্টেশন মাস্টারের ভ্রু কুঁচকে যায়। গ্রামের নামটা শুনতেই আর চোখা দৃষ্টিতে তাকিয়ে থাকে আবিরের দিকে। আবির সোজাসাপটা উত্তর দেয়, হ্যাঁ, আমি একজন উকিল। শিমুলপুর থানায় একটা কেসের জন্য পাঠানো হয়েছে। বছর খানিকের বেশি থাকতে হবে। সরকারি নিবাসে থাকতে দিয়েছিল, কিন্তু পছন্দ হয়নি বলে আমি বাড়ি খোঁজ করছিলাম। শিমুলপুর গ্রামের বাংলোর কথা বলে আমার এক বন্ধুটি নাকি জমিদার বাংলোর কোনো আত্মীয় হবে। তার মারফত সরকারি অনুমতিপত্রও আছে আমার কাছে। তার সাথে আমার চাকরির ইন্টারভিউ পরিচয় হয়েছিল। তিনি ওই বাংলোর মালিকের কেউ হন, থাকেন না। মজা করে বলেছিল যদি শিমুলপুরে আসি তাহলে যেন ওর বাসাতেই উঠি। যে কেয়ারটেকার আছে তাকে প্রতি মাসে দেখাশোনা বাবদ 5,000 টাকা দিলেই হবে। সে রান্না, কাপড় কাচা, দেখাশোনা সব করে দিবে। তো সেই জন্য ওই বাংলোতেই যাচ্ছি। আপনি তাহলে এখানকার অতিথি। হীরার মানিক হাতে সাবধান থাকবেন। আর বাঙালি ছাড়াও অনেক দোষ মানুষও আছে। সরি, তবে রাতে সেদিকে না যাইয়া ভালো। আমি বাড়ি যাব। ডিউটি শেষ, স্টেশনে থাকুন, এতে ভালো হবে। স্টেশন মাস্টার দ্রুত স্টেশন থেকে চলে যায়। পুরো স্টেশন জুড়ে আর কেউ নেই। একটা বেঞ্চে আবিরে বসে আছে, আশেপাশে তাকাচ্ছে, কিন্তু সে ছাড়া যে স্টেশন একদম ফাঁকা। কোনো অটো বা রিক্সা চিহ্ন মাত্র নেই। সারাদিন জার্নি শেষে চোখজোড়া ক্লান্তিতে লেগে যায় আবিরের। সে চোখ বন্ধ করার কয়েক সেকেন্ড পরই কুকুরের বিকট ঘেউ ঘেউ শব্দ শুনতে পায়। চমকে ওঠে আবির, বুকটা কেঁপে ওঠে ওর। আশেপাশে তাকায়, কিন্তু কোনো কুকুর দেখতে পায় না। আবির আবার চোখ বন্ধ করে। তখনই আবার 2বার ঘেউ ঘেউ করে, ডেকে ওঠে কুকুর। আবির সামনে তাকায়। আবির সেখানে বসা। তার সোজা বিপরীতে ওপাশের প্ল্যাটফর্মের উপরে অন্ধকার একটা কুকুর আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে। আবির তাকিয়ে আছে সেদিকে। আবার চিৎকার করে ডেকে ওঠে কুকুরটা। আবির মনে মনে বলে, যাক, অন্তত মানুষ না থাক, একটা কুকুর তো আছে। কিন্তু সে কোনো আলোতে আসছে না। না আসুক, যার যা ইচ্ছে যেখানে থাকবে। আলো অন্ধকারের কি আছে? আবির ওর ব্যাগ থেকে রুটি বের করে কুকুরের দিকে ধরে সে। কুকুরটা আরও জোরে চিৎকার করে ওঠে। চোখের পলক ফেলতেই কুকুরটা ওর সামনে এসে যায়। আবির ভয়ে চমকে তো যায়, সাথে ওর গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে, তবে কুকুরটাকে পুরো দেখা যায় না। রেল লাইন পার হয়ে কুকুরটা আসতে অন্তত 1 মিনিট সময় লাগবে। আবিরের দিকে কুকুরটা কামড় দিতে যাবে, তখনই কেউ একজন অন্ধকার হতে গম্ভীর আর ভারী গলায় বলে ওঠে, হীরা, কি করছিস? আমাদের অতিথি তিনি। সরে যা বলছে, দূরে যা। আবির কারো কণ্ঠ শুনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভারী কণ্ঠ শুনে কিছুটা অবাক হয়। আবির বলে, কে কে আপনি? अंगे साहब, मुझे बेअतीगत रूप से नहीं जानते। मैं रिक्शा चालाता हूँ। রিক্সা চালক? আপনি বাঙালি না? বাংলা বুঝতে পারেন? जी अंगे, मेरा बांग्ला जानते हो। আমি তো রিক্সাই খুঁজছি। শিমুলপুর গ্রামে যাবেন? हैं, मैं चलूँगा। मेरा घर भी वही हो। কিন্তু আপনি কোথায়? অন্ধকারে দাঁড়িয়ে কেন? সামনে আসুন। এ কি, কুকুরটা কোথায় গেল? আবির সামনে তাকিয়ে দেখে কুকুরটা নেই সেখানে। আবার ঘুরে অন্ধকারে কারো ছায়ার উপস্থিতি তো নেই।
কিন্তু একটু আগেই তো সে কাউকে দেখেছিল এখানে। কেউ একজন অন্ধকারে দাঁড়িয়েছিল, আবিরের সাথে কথা বলছিল। কিন্তু সেই রিক্সা চালক কোথায় গেল? আবির চারপাশে খুঁজতে থাকে। হঠাৎ চোখ যায় দূরে স্টেশনের বাইরে একটা রিক্সা দাঁড় করানো। আবির সাত পাঁচ না ভেবে ব্যাগপত্র নিয়ে দৌড়ে সেই রিক্সাটার কাছে আসলো। রিক্সা চালককে না দেখেই রিক্সাতে উঠে বসে বলে, দয়া করে শিমুলপুরে চলেন, যত টাকা লাগে আপনাকে দিব, কিন্তু আমাকে শিমুলপুরে নিয়ে যেতেই হবে। सब मैंने कहा, मेरा घर शिमूलपुर में है, मेरे वहाँ जाना होगा। এ কি, আপনি আপনি কখন এখানে এসেছেন? আপনাকে তো এখানে আসতেই দেখিনি। রিক্সা চালক কোনো কথা না বলে একটা গম্ভীর হাসি দিল। রিক্সা চলতে শুরু করেছে। খুব ধীর গতিতে রিক্সা চলতে থাকে। হঠাৎ কুকুর ডেকে ওঠে। আবির চমকে ওঠে। কুকুর? এটা সেই কুকুর না? এখানে কেন? রিক্সাতে কি করে সে? हाँ हीरा, বললাম না সে আমাদের অতিথি। এখন নয়, পরে হবে। চুপচাপ বসে থাক। এ কি, এসব কি বলছেন? কুকুরটা কার? ভয় পাবেন না সাহেব, কুকুরটা আমারই। ওর নাম হীরা। অচেনা মানুষ দেখলেই কামড়াতে চায়, কিন্তু কইরেন না, আমি থাকতে হে কামড় দেবে না। ওর নাম হীরা? রিক্সা চালক আর কথা বলল না। রিক্সা কে যে চালাচ্ছে সেটা আবির বুঝতে পারলেও ঠিকমতো দেখতে পাচ্ছে না। কোনো একটা ছায়ার মতো ব্যক্তি রিক্সাটা চালিয়ে যাচ্ছে। ঘড়িতে তখন রাত 1:45 বাজে। সে যাই হোক, এত রাতে যে রিক্সা পেয়েছে এটাই তো অনেক। আবির প্রশ্ন করে, আচ্ছা, এত রাতে স্টেশনে কেউ নেই, আপনি কি করেন এত রাতে? আমি তো রাতেই রিক্সা চালাই। আমি আর হীরা একসাথে থাকি। আপনার ভয় করে না? ভয়? কিসের ভয়? রিক্সা চালকের কথা শুনে আবির আর কিছু বলে না। হঠাৎ আবির রিক্সা চালকের কাঁধে হাত দিয়ে বলে, চাচা একটু রাখবেন? কখন থেকে এক নাম্বার। আবির পুরো কথা শেষ করতে পারে না। দ্রুত কাঁধ থেকে হাতটা সরিয়ে নেয় আবির, কারণ সে হাতটা যেন একটা বরফের মধ্যে দিয়েছিল। আবির সাথে সাথেই বলে, চাচা আপনার গা এত ঠান্ডা কেন? আবির কথাটা বলতে রিক্সা চালক তার মাথাটা ঘুরিয়ে তাকায় আবিরের দিকে। রিক্সা চালকের বডি সোজা থাকলেও মাথাটা ঘুরে আবিরের দিকে তাকালো। আবির দেখলো রিক্সা চালকের মাথা থেতলে আছে, আর মাথার এক পাশ দিয়ে মাংস গলে গলে পড়ছে। চোখ দুটো আগেই যেন বের হয়ে আছে। আবির ভয়ে চিৎকার করে ওঠে। ভয়ে ওর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়। কিন্তু ওর যে এখনো ভয় পাওয়ার বাকি ছিল। পাশে থাকা কুকুরটা বিরাট বড় আকৃতি হয়ে যায়। ঘেউ করে ওঠে সে। কুকুরটা দুই পায়ে দাঁড়িয়ে আছে, পেছনের অংশ নেই, সামনে দুই পায়ে দাঁড়িয়ে আছে, বিরাট বড় একটি হাঁ করে। আবিরের দিকে এগিয়ে আসে কুকুরটা। রিক্সা চালকের থেকে বিদকুটে হাসির শব্দ শুনতে পায়, সাথে কুকুরের বিকট ঘেউ ঘেউ শব্দ। কুকুরটা যখনই ওকে কামড়াতে যাবে তখনই আবিরের আর কিছু মনে নেই। চোখ মেলতেই সে দেখতে পায় সকাল হয়ে গেছে। পাশে কতগুলো মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর সে শুয়ে আছে একটা টং দোকানের বেঞ্চের উপরে। আবির চড়াত করে উঠে বসলো, সবার দিকে তাকিয়ে বলতে থাকে, ওই রিক্সা চালক কোথায়? তার একটা কুকুর আছে, কুকুরটা অনেক ভয়ঙ্কর। ওরা কোথায়? ও, আপনিও হীরা মানিকের পাল্লায় পড়েছিলেন। তা বাপু, এত রাতে কেন তুমি মরতে সেই স্টেশনে আসলে? হীরা মানিক? কে তারা? স্টেশন মাস্টার আমাকে ওদের থেকে সাবধান করেছিল। মানিক? হ্যালো, একজন রিক্সা চালক রাত বেরাত রিক্সা চালিয়ে বেড়াতো। দুটো ছেলেকে পড়াশোনা করিয়েছে, দেশের বাইরে চলে গিয়েছে। মানিককে আর দেখেনি, তাই রিক্সা চালিয়ে বেড়াতো বড় বয়সে। তুমি যে কর্তৃপক্ষ এক্সপ্রেসে আসলে না, ওটার নিচেই পড়ে সে মারা যায়।
এই স্টেশনের সামনে যে চলাচলের রাস্তা আছে সেখান দিয়ে ও যাচ্ছিল, আর তখনই রিক্সাটা বেঁধে যায় রেল লাইনের ফাঁকে। আমার আমরা দৌড়ে যাওয়ার আগেই ট্রেন এসে ওকে চাপা দেয়। বুড়ো মানুষ তো মাথার ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। আর হীরা হলো ওর পোষা কুকুর, সবসময় মানিকের সাথেই থাকতো। সেদিনও রিক্সার উপরে হীরা ছিল। দুজনেই ট্রেনের ধাক্কাতে মারা যায়। তারপর থেকে মানিককে অনেকেই এখানে রিক্সা নিয়ে দেখেছে, অনেকেই ওর পাল্লাতে পড়েছে। আপনিও পড়েছেন? আবির বড় একটি ঢোক গেলে। তারপর বুড়ো লোকটার কথা শুনে আবিরের মাথাটা এখনো চক্কর দিচ্ছে। কি বলবে সে বুঝতে পারছে না। একজন এক গ্লাস পানি এনে দেয়। আবির ঢক ঢক করে গ্লাসের সব পানি এক নিমিষে শেষ করে কাউকে আর কিছু না বলে সোজা হাঁটা ধরে। একটা অটো নিয়ে শিমুলপুর গ্রামে চলে আসে আবির। খুঁজতে খুঁজতে বাংলোর সামনে আসে। বাংলোর দিকে তাকায় সে। কি বিশাল একটি বাংলো, চারপাশে গাছগাছালে ভর্তি। বাংলোর মেন ফটকে লেখা শান্তিনীর বাংলো। গেটের বাইরে দাঁড়িয়ে আছে আবির। হঠাৎ পেছনে কারো আগমন ঘটে। একটা মধ্যবয়স্ক লোক এসে দাঁড়িয়েছে। লোকটার নাম রামচরণ। এই যে কি চাই মশাই? কেমন মোটা একটা কণ্ঠস্বর। আবির চমকে ঘুরে তাকায়। লোকটার মাথায় বড় বড় চুল, মুখে দাড়ি গোঁফো আছে। চুল আর দাড়িতে পাক ধরেছে। আবিরের রাতের ঘটনা নিয়ে ভয় পেয়ে আছে। আবার এমন ভারী একটি কণ্ঠ শুনে ঘাবড়ে গিয়ে বলে, না মানে আসলে আমাকে আমার বন্ধু সুদীপ কুমার বলেছিল এখানে আসতে। এই যে আমার ব্যাগে অনুমতিপত্র আছে, আমি পেশায় উকিল। ও, আপনি তাহলে ছোট বাবুর বন্ধু? আবির সাহেব, আমি রামচরণ, বাংলোর দেখাশোনা করি। আপনার কথা উনি টেলিফোনে জানিয়েছিল, বলেছিল আপনি আসবেন। আপনার জন্য রুম গুছিয়ে রেখেছি। ভিতরে গিয়ে উপরের ঘরের ডান দিকে 6 নম্বর ঘরটা আপনার। খাবারের সময় আমি আপনাকে এসে খাবার দিয়ে যাব। নোংরা কাপড়গুলো গেটের সামনে এই যে ছোট ঘর দেখছেন ওখানে এনে রেখে দেবেন। আমি কেসে এখানে রাখবো। আপনি একাই থাকবেন এখানে, সাবধানে থাকবেন। সাব আমি তেমন আসবো না বাংলোর ভিতর। রামচরণ কথাগুলো এক নাগাড়ে বলে আবিরের হাতে চাবি দিয়ে হন হন করে সামনের রাস্তার দিকে হেঁটে চলে যায়। আবির রামচরণের কথাগুলোর মানে বুঝতে পারে না, তবে মনে মনে বলে, লোকটা কি পাগল? এভাবে কথা কেন বলল? যা পারে করুক, আমার তো বাংলোটা ভালোই লেগেছে। একা থাকবো, পড়াশোনা, কেস সব কিছু নিয়ে ভালো মতো ভাবতে পারবো। আবির গেটের তালা খুলে বাংলোর ভিতরে প্রবেশ করে। বাংলোর মেন ফটক হতে ভিতরে যাওয়ার রাস্তাটা বেশ সরু। সরু রাস্তার দুই পাশে ফুলের বড় বড় গাছ। সঠিক পরিচর্যার অভাবে গাছে আগাছা জন্মেছে, তবুও দেখতে একটুও খারাপ লাগছে না। ভিতরে প্রবেশ করে হাঁটা ধরে। কিছুটা দূরে এসে আবির হাঁটতে হাঁটতে থেমে যায়। একটা কুয়ো দেখতে পায় সে। কুয়োর পাশে আছে একটি বিরাট বড় আর মোটা কদম ফুলের গাছ। গাছে কদম ফুল ভরে আছে। আবিরের এটা দেখে চট করে মনটা ভালো হয়ে যায়। তার বন্ধু সুদীপকে মনে মনে অনেকবার ধন্যবাদ জানিয়েছে। এমন একটা বাংলোতে কেউ থাকে না কেন? কত সুন্দর নিরিবিলি। আশেপাশে তেমন বাড়িও নেই। গ্রামের লোকদের কাছে ঠিকানা জানতে চেয়েছে আবির। সবাই কেমন ভয়ের দৃষ্টিতে তাকিয়েছে। আবির কদম ফুল গাছ দেখেই পাগল হয়ে যায়। কদম ফুল গাছের পাশেই একটি কুয়ো। আবির কুয়োর কাছে আসে। কুয়োতে জল নেই, তবে কদমের ফুলগুলো কুয়োর ভিতরে অনেকগুলো পড়ে ভর্তি হয়ে আছে। আবির কুয়োর ভিতরে মুখ দিয়ে জোরে একটা শ্বাস নেয়। আহ, কি সুন্দর নিষাক্ত কদম ফুলের গন্ধ। কদম ফুলের একটা ডাল কুয়োর ভিতরে কিছুটা চলে গেছে। আরেকটা ডাল যেন আবিরের হাইটে, মাথার সাথে ধাক্কাও লেগেছে। আবির গাছের ডাল ধরে কয়েকটা ফুল হাত লম্বা করে পেরেও ফেলে।
নাকের কাছে নিয়ে যখনই ঘ্রাণ নিতে যাবে এমন সময় কারো পায়ের শব্দ আবিরের কানে এলো। আবির ঘুরে তাকাতেই দেখে রামচরণ এসে দাঁড়িয়েছে। আবির চমকে ওঠে। লোকটা কখন আসে কখন যায় বোঝাই তো যায় না। আবির গম্ভীর হয়ে বলে, তুমি তো বেশ ভয়ঙ্কর লোক, ভূতের মতো এই যাও তুই আসো, অদ্ভুত, কোনো শব্দও হয় না, বারবার ভয় পাইয়ে দাও বাবু। আপনি এখানে কি করছেন? ভিতরে যান। আপনাকে তো বলতে ভুলেই গেছি, আপনি ভুলেও এই কুয়োর আশেপাশে আসবেন না। ভিতরে যান বলছি। কেন আসবো না? কী সমস্যা? জায়গাটা দেখো কত পরিষ্কার, মনে হচ্ছে এই মাত্র কেউ এখানে ছিল। জায়গাটা নিজ দায়িত্বে পরিষ্কার করে আবার চলে গিয়েছে। আর জায়গাটা কত ঠান্ডা, আমার অনেক ভালো লেগেছে। আমি তো ভাবছি লেখালেখি করার সময় এখানে বসেই করব। চারপাশে গাছপালাতে ভর্তি, কিন্তু এই কমফুল এরিয়ার কুয়ার আশপাশ কত সুন্দর পরিষ্কার করে রাখা। তুমি করেছো নাকি? দেখুন শহরের বাবু, কুয়োর কাছে আসবেন না। এখন ভিতরে যান, আমি খাবার এনেছি। রামচরণের কথায় আবির বেশ বিরক্ত হয়। তবে ফুলগুলো নাকের কাছে এনে ঘ্রাণ নিয়ে কুয়োর উপরে একপাশে সুন্দর করে রেখে দেয়। তারপর আবির ভিতরে চলে আসে। খুঁজতে খুঁজতে আবির তার রুমটা পেয়ে যায়। আবিরের বেশ পছন্দ হয়েছে ঘরটা। এর কারণ রুমে একটি জানালা আছে, আর জানলা খুলতেই চোখে পড়ে কদম গাছটি, সাথে সেই কুয়োটা। বাংলোর সবখানে ময়লা জমা হয়ে আছে, কিন্তু অদ্ভুতভাবে ওই কুয়োর জায়গাটা বেশ পরিষ্কার, যেন মনে হয় রোজ কেউ না কেউ এসে পরিষ্কার করে যায়। আবির রুমের বাতায়ন খুলে কদমি কুয়োর দিকে চেয়ে থাকে বেশ কিছু সময়। এভাবে তাকিয়ে থাকতে থাকতে আবিরের ঘুম এসে ধরা দেয় ছোট্ট দুটো নয়নে। আবির বিছানায় আবির্ভূত হয়ে ঘুম পাহাড়ে পাড়ি জমালো। কতক্ষণ ঘুমিয়েছে সে, তার সঠিক অনুধাবনতা না পেলেও ঘুম থেকে উঠে প্রথমে যে জিনিসটা আবির অনুভব করলো সেটা হলো কদম ফুলের ঘ্রাণ। আবির চমকে শোয়া থেকে উঠে বসে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7টা বাজে। সারা ঘরটা একদম কালো ঘুটঘুটে অন্ধকারে ভর্তি, আলো নেই কোথাও। সে ঘুমিয়েছে একটানা 6 ঘন্টা। আজকে রাতে যে ওর আর ঘুম আসবে না সেটা আবির ভালো করেই বুঝতে পারছে। কিন্তু কদম ফুলের ঘ্রাণ এত কড়াভাবে আসছে কেন? আবির ফোনের টর্চ লাইট জ্বালিয়ে ঘরের বাতির সুইচ খুঁজলো। মাথার কাছেই সুইচটি অন করতেই আলো ছড়িয়ে পড়লো অন্ধকার রুমটাতে। আবির জানালার পাশে টেবিলটার দিকে তাকায়। টেবিলে কদম ফুলের 4টা ফুল দেখতে পায়। আবির বিছানা ছেড়ে টেবিলের কাছে আসলো। অবাক হয় সে, এগুলো তো তারই পাড়া সেই কদমগুলো, কিন্তু এখনো যেন টাটকা আর বেশ গন্ধময় হয়ে আছে। এটা কিভাবে সম্ভব? যখন সে বাংলোতে এসেছিল তখন তো প্রায় দুপুরের শুরু। সেই শেষ সকাল থেকে ফুলটা এই এখনো শুকায়নি। কেন শুকায়নি? কিন্তু তার থেকেও বড় কথা হলো আবিরের ঘরে কে ঢুকেছে। দরজা তো আবির আটকেই রেখেছিল, এখনো তো ঠিক সেইভাবেই আছে। তাহলে ভেতরে টেবিলের উপরে ফুলগুলো আসলো কিভাবে? আবিরের মাথাটা কেমন চিনচিন করে ওঠে। আবিরের যে কদম ফুল প্রিয় তা কিন্তু নয়, তবে আবিরের হঠাৎ করে কদম গাছটা দেখে বেশ মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। মনে মনে বলে, হয়তো ফুলগুলো রামচরণ কাকা দিয়ে গেছে, ওনার কাছে এক্সট্রা চাবি থাকতেই পারে। এত ভাবার কি আছে, ফুলগুলো পেয়েছি এটাই তো অনেক। সেদিন রাতে আবির জানালা খুলে সারা রাত টেবিলে বসে অফিসের কাজ করেছে। সরকারি উকিল সে। এখানে আদালতের তার পোস্ট হয়েছে 1 বছরের জন্য। ওকালতির পাশাপাশি আবির লেখালেখিও করে থাকে। এখানে আসার আগে 2 বছর আগে একটা খুন হওয়ার কেসের বিষয়ে তাকে স্টাডি করতে বলা হয়। কেসটা আবিরের একজন পরিচিত লোক দিয়েছে। এই শিমুলপুরের কোথাও একটা মেয়েকে কয়েকজন মিলে খুন করে, পুলিশের এমনটাই বক্তব্য ছিল। কিন্তু যে কেসটা আবিরকে দিয়েছে তার বক্তব্য এটা কয়েকজনের খুন নয়,
বরং মেয়েটাকে একজনই মেরেছে, আর সে হলো মেয়েটার বাবা। এই বিষয় নিয়েই আবিরের এই শিমুলপুরে আসার আরও একটি কারণ, তার উপর জমির কেস তো আছেই। আবির কালকে একবার থানাতে যাবে। এখানে কয়েকজন প্রভাবশালী লোকদের নাম উঠে এসেছে, তাদের কাছে সরাসরি যাওয়া যাবে না, এজন্য পুলিশি হেল্পের প্রয়োজন। আবির তাদের নামে একটা লিস্ট বানিয়ে ফেলেছে। লিস্ট বানাতে বানাতে এবং তাদেরকে নিয়ে আবির সারা রাত স্টাডি করে। ঘরের ভেতরে অনেকগুলো ছবিও সাজিয়ে ফেলেছে, কিভাবে কোথা থেকে শুরু করবে সব কিছু সাজানো শেষ। আবির সারা রাত কাজ করে, কখন যে টেবিলে ঘুমিয়ে পড়ে খেয়ালই করেনি। সকালে রামচরণের দরজা ধাক্কাতে ঘুম ভাঙে আবিরের। আবিরের ঘুম ভাঙতেই দেখে টেবিলে শুয়ে আছে, আর রুমটাতে কদম ফুলের কড়া ঘ্রাণ। আবির দ্রুত উঠে দরজা খুলে দিয়ে দেখে রামচরণ কাকা খাবার নিয়ে এসেছে। ভেতরে আসো কাকা। রামচরণ ভেতরে আসে, টেবিলেই চোখ যায় ওনার। টেবিলের উপর কদম ফুল দেখতেই রামচরণ বলে, আপনি আবার রাতে বাইরে গিয়েছিলেন? আপনাকে না বলছি বাইরে যাবেন না রাতে। গাছতলাতে ওই কুয়োর কাছে তো একদমই যাবেন না। আপনি কেন গিয়েছেন? আর আপনি যে এখনো ঠিকঠাক আছেন এটাই ভগবানের কৃপা। মানে আমি বাইরে তো যাইনি কাকা, আর গেলেই বা কি? ফুলগুলো তো আমি আনতে যাইনি। আমি কালকে রুমে এসেই ঘুমিয়ে পড়ি। যখন সন্ধ্যায় চোখ খুলি তাকিয়ে দেখি ফুলগুলো আমার টেবিলে রাখা আছে। পরে ভাবলাম তুমি হয়তো এনে রেখে দিয়েছো। আমি বলছি না শুধুমাত্র খাবারের সময় আসবো, রাতে আসিনি কারণ আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই আসতে পারিনি। তাহলে ফুলগুলো কিভাবে এলো ঘরের ভেতরে? জলদি খাবার খেয়ে নেন, ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি রাতে বাইরে তেমন যাবেন না, মনে থাকে যেন। আপনাকে যেগুলো বললাম একটু শুনবেন, এতে আপনারই মঙ্গল। আর আপনি যদি প্রার্থনা করতে চান সেটার জলেরও ব্যবস্থা করে দেবো। এটা হিন্দু উপজেলা, এখানে আপনি মসজিদ পাবেন না, তাই সবাই বুঝে নামাজ আদায় করবেন। রামচরণ আবিরের প্রশ্নের জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আবির 7-5 না ভেবে খাবার খেয়ে নামাজ আদায় করে বিশ্রাম নেয়। কিন্তু রুমে আর কতক্ষণই ভালো লাগে। দরজা খুলে বাইরে আসে আবির। বাংলোটা বিশাল বড়। এত বড় বাংলোতে কেন যে কেউ থাকে না, এটাই আবিরের মাথায় আসে না। আবির সারা বাংলো ঘুরে দেখতে থাকে, কিন্তু কোনো জায়গা আবিরের পছন্দ হয় না। মনের ভিতরে বারবার দৃশ্যদিত হতে থাকে কদম ফুলের গাছতলাটা। আবির আর না ভেবে সোজা সেই কুয়োর কাছে কদম গাছের তলাতে এসে দাঁড়ালো। জায়গাটা বেশ ঠান্ডা লাগে ওর। আবিরের মনে একটা প্রশান্তি পরশ বয়ে যেতে থাকে। গাছ থেকে কয়েকটা ফুলও পারে আবির, সেগুলো আবার কুয়োর উপরে সুন্দরভাবে রেখেও আসে। তবে যখন আসতে যাবে এমন সময় কতগুলো শুকনো পাতা আবিরের সামনে এসে পড়লো। আবিরের এটা দেখে খারাপ লাগে, কারণ সে চাচ্ছিল না পরিষ্কার জায়গাটাতে এমন ময়লা পড়ে থাকুক। তাই সে পাতাগুলো তুলে ময়লার জায়গাতে ফেলে চলে আসে। সকাল পেরিয়ে দুপুর হয়, রামচরণ আসে। দুপুরে খাবার খায় আবির। খাবার খেয়ে আবির রেডি হয়, বাইরে থানাতে যাবে সে। বাংলো থেকে বেরিয়ে আবির সোজা হাঁটতে থাকে। মেইন রাস্তার কাছে এসে দাঁড়াতেই একটা মোটা গোঁফওয়ালা লোক এসে দাঁড়ায় আবিরের সামনে। আবিরকে বলে, আদাব উকিল সাহেব। আদাব। শুনলাম আপনি নাকি স্কুলের জমির কেস নিয়ে লড়তে এসেছেন, সেখানে তো কোনো স্কুলই নেই। তাহলে এসব কেস বাদ দেন, আপনার সাথে আমাদের বড় সাহেব কথা বলবে, দেখা করবেন তার সাথে। আমি শুধু স্কুলের জমির জন্য আসিনি। এইখানে 2 বছর আগে একটা মেয়েকে খুন করা হয়। খুনটা তার বাবা করেছিল, সেটার কেস আমার কাছে এসেছে, সেটাও বের করব। হ্যাঁ হ্যাঁ, সব ভুলে যান উকিল সাহেব। নারায়ণ সাহেব মানুষটা ভালো না। কোথায় যাচ্ছেন? থানাতে। লাভ হবে না, থানার পুলিশও কিছু বলবে না। হরিদাস বাইক নিয়ে চলে যায় আবিরের সামনে থেকে। আবির একটা অটোতে ওঠে, তারপর থানার দিকে চলে যায়। আবির থানাতে আসে। থানার ওসি মিস্টার হামিদ সাহেব টেবিলে বসে পান চিবাচ্ছে। আবিরের গায়ে কালো কোট,
দেখতে বেশ সুদর্শন লাগছে। আবির থানার পরিবেশ দেখে নাক ছিটকায়। কেমন যেন সব এলোমেলো হয়ে আছে, যেন পাড়ার কোনো ক্লাবে ঢুকেছে সে। ইন্ডিয়া বর্ডারের কাছে এলাকা, ট্রেন ছাড়া এই এলাকায় যাতায়াত ব্যবস্থা একদমই নেই। আবিরকে ওপর থেকে বলা হয়েছে পুলিশের থেকে সকল ধরনের সুবিধা সে পাবে। সরকারের দেওয়া একটা কার্ড দেখালেই পুলিশ তার কাজ করে দেবে। থানার পরিবেশ অদ্ভুত, চেয়ার টেবিল এলোমেলো, যে যেমন পারছে থানায় আসছে যাচ্ছে। অপরাধীদের সাথে বসে থানার পুলিশরা কার্ডও খেলছে। ওসির পিছনে দেয়ালে শেখ মুজিব, মাওলানা ভাসানী আর তারেক জিয়ার ছবিগুলো এলোমেলো। তারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার সৈনিক, কিন্তু তাদের ছবির যে হাল, তাতে আবির কিছুটা অবাক হয় বটে। কে মশাই, এখানে কি চান? আমি আবির আহমেদ, আমি এসেছি। কারো নামে কেস নাকি? এখানে কেস নিতে হলে টাকা দিতে হয়। কি চুরি গেছে নাকি আপনার জমি, বউ বা বোন হারিয়েছে? এখানে এসব ছাড়া তেমন কোনো কেস আসে না। বলুন কি হয়েছে? জমি হারিয়েছে। আবিরের মুখে জমির কথা শুনতে একটা কনস্টেবল এগিয়ে আসে। হামিদ কান চুলকাতে চুলকাতে পানির পিক ফেলে বলে, কোন জমি? পেপারস আছে নাকি? কেসের জন্য 10,000 টাকা দিতে হবে কিন্তু। হ্যাঁ আছে, স্কুল নির্মাণের জন্য যে জমিটা সরকার নিয়েছিল, শুনেছি পদ্মদিঘির পাড়ের জমি, সেটা ওটা হারিয়েছে। আবিরের কথা শুনে হামিদ বসা থেকে উঠে দাঁড়ায়। কয়েকজন পুলিশও অবাক হয়ে দেখতে থাকে। কনস্টেবল ভারত সেনও অবাক হয়, কপাল কুঁচকে তাকায়। হামিদ দাঁড়িয়ে বলে, এই মশাই, কে আপনি? এই জমি তো মোড়ল মশাই সুধীর লাহেরির। আপনি কে হ্যাঁ? আর স্কুলের জমি বলে কেন জমি নেন? কি সব জমি হারাই হ্যাঁ? কোথা থেকে আসছেন আপনি? শান্ত হন হামিদ সাহেব, একসাথে এতগুলো প্রশ্ন করলে কিভাবে বলবো বলুন? আবির একটা কার্ড বের করে। উচ্চ পদস্থ সরকারি বড় উকিল, যে উপজেলাতেই যাক না কেন পুলিশরা তাকে বডিগার্ড হিসেবে নিযুক্ত। আবিরকে দেখেই এখন স্যার ডাকা শুরু করে হামিদ। আবির মুচকি হাসলো। কার্ডটা পকেটে ঢুকে আবির বলে, হ্যাঁ তা হামিদ সাহেব, আপনি কি যেন বলছিলেন? জমিটা লাহিরি বাবুর, তার বাসার ঠিকানাটা দিন। স্যার আসলে আপনাকে কি বলবো, এগুলো তো ম্যাজিস্ট্রেটের হাতে। আমরা তো এসব জানি না। যতটুকু জানি সেটা লাহেরের জমি। আর এই নিয়ে 4টা উকিল আসলো, কিন্তু কয়েকদিন পর উকিলরা আর চোখে পড়ে না। আপনাকে বলি, লাহেরি সাহেব অনেক ভালো। আপনাকে কিছু টাকা ধরিয়ে দেবে, আপনি চলে যাবেন। এতে আপনার প্রাণটা বেঁচে যাবে। বাহ মিস্টার হামিদ সাহেব, আপনি তো বেশ আমার জন্য চিন্তা করছেন। আপনার ট্রান্সফার করিয়ে সীমান্ত এলাকাতে কে পাঠিয়েছে বলেন তো? আবার কি তাকে ইনফর্ম করবো এবার চাকরি ছাড়ানোর জন্য? স্যার নতুন আসছেন, তাই এটা নিয়ে বেশি ঘাঁটবেন না। ঘুষের কথা বলছেন? আপনি জানেন দণ্ডবিধির 161 নম্বর ধারা অনুসারে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কর্তৃক কোনো সরকারি কাজ বৈধ পারিশ্রমিক ছাড়া অন্য কোনো রকম বকশিস নিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ। গ্রহণের চেষ্টা করলে সেই কর্মকর্তা কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবেন। 3 বছরের জেলও করাতে পারি আমি। দেখুন উকিল স্যার, সরকারি চাকরি করি বলে আপনাকে জানিয়ে দিলাম। এখন মরলেও আমার কিছু করার নেই। আপনি ওই জমি উদ্ধার করতে পারবেন না। আমার মরা নিয়ে চিন্তা করে বাদ দেন অফিসার। 2 বছর আগে কৌশলী চ্যাটার্জি নামের একটা মেয়ে মারা যায়। মেয়েটার কাছে একজন লোক জানিয়েছে মেয়েটা সুইসাইড করেনি। আপনি তো সুইসাইড রিপোর্ট তৈরি করেছিলেন, সেটা আমাকে দেখান। কৌশলীকে মারা হয়েছে, নতুন করে তদন্ত শুরু করতে বলা হয়েছে। আমি সব কিছু ওপর থেকেই করে এসেছি। এটা নিয়ে আপনাকে ফোন করবে। আশা করি সব কিছুর পেপারস আপনার থেকে পাবো। আসি হামিদ সাহেব। ও আরেকটা কথা, আমার মনে হচ্ছে মিস্টার লাহিড়ী বাবুর চামচা রাস্তায় আমাকে একই কথা বলেছিল। দেখা হবে, আজ আসি। আবির থানা থেকে বের হয়। সরকারি গাড়ি দেবে বলেছিল, কিন্তু কখন পাঠাবে কে জানে। আবির থানার বাইরে এসে দাঁড়ায়। একটা সাইকেল এসে পাশে দাঁড়ালো। কনস্টেবল ভরত এসেছে। আবিরকে দেখে বলে, আদার সাহেব। ভরত বাবু? জি, বুকে নাম লেখা দেখে চিনছেন? হ্যাঁ, কিছু বলবে? আঙ্গে সাহেব, একটু ওইদিকে যাবেন? কেন বলো তো? আসুন না সাহেব। আবির সেদিকে যায়। ভরত সেন আবিরকে বলে,
ওই যে লাহারি আছে না, ওর ডান হাত হরিদাস, সে লুঙ্গি পরেছিল তাই না? গলায় লাল গামছা ছিল। হ্যাঁ, সে আপনাকে হুমকি দিয়ে গেছে। ওসি সাহেব আপনাকে সাহায্য করবে না। সে মেলা টাকা পায় তো লাহারির থেকে। যারা আসছে এই অবধি ওই জমির বিষয়ে, ওরা আর এসে ফিরে যায়নি। আপনাকে তো তবুও অনেক পাওয়ার দিয়েছে এখানে আসতে। বাকিরা এখানে এসে জমি নিয়ে যত কিছু করছে, লাহারি তাদেরকে মারছে। আর হামিদ সাহেব সেগুলোকে আহত বলে চালিয়েছে। আপনার ভালো হয় চলে যান এখান থেকে। বিষয়টা আমি বুঝতে পেরেছি। শুধু হামিদ নয়, এই উপজেলাতে অনেক মাথা আছে যা লাহিড়ির সাথে জড়িত। চিন্তা করবেন না ভরতবাবু, আপনি আমাকে সাহায্য করবেন। জি সাহেব, আমি করব, কিন্তু গোপনে। আর পৌশালী মেয়েটার তো বাবা ছিল না? ওর বাবার নাম করে সুসাইড রিপোর্ট বানানো হয়েছে সাহেব। সাবধানে দেখবেন সব কিছুই। আপনি কোথায় উঠেছেন সেখানে সাবধানে থাকবেন। শান্তিনীর বাংলোতে। ওই সেখানে কি? আপনি বাংলোতে উঠেছেন? আপনি বেঁচে আছেন? রাম রাম রাম, হাই ভগবান। কি হলো ভরতবাবু? ভরত, বড় সাহেব ডাকছে। বেঁচে থাকলে দেখা হবে সাহেব। বড় সেন দৌড়ে পালায়। আবির মনে মনে বলে। অদ্ভুত তো, বাংলো নিয়ে সবার ভেতরে এত ভয় কেন? আবির থানার সামনে আসলো। পকেটে ফোনটা বেজে ওঠে আবিরের। স্ক্রিনে তাকিয়ে দেখে ওর অ্যাসিস্ট্যান্ট অর্ক ফোন করেছে। হ্যাঁ অর্ক, বল। স্যার, কোনো সমস্যা হয়েছে? আমি কি আসতে পারি? এখন অবধি তো কোনো সমস্যা নেই, তবে এখানে অনেক অদ্ভুত কিছু ঘটেছে। একটা রিপোর্ট তৈরি করতে হবে। রুমে গিয়ে তোকে কল করব। আবির ফোন কেটে দেয়। একটা কালো দামি গাড়ি থানাতে প্রবেশ করে। হামিদ আবিরকে ডাক দেয় বাইরে এসে। উকিল স্যার, আপনার জন্য গাড়ি চলে এসেছে। এই যে নিন, জেলা শহর থেকে এসেছে। আপনি তো দেখি অনেক পাওয়ারফুল আদমি আছেন। হামিদ সাহেব আপনার লাহিড়ী স্যারকে বলবেন উকিল দেখা করবে। স্যার, আপনার পিছনে পুলিশ যাচ্ছে। মরলে তারাও মরবে, আমি যাব না। গার্ডের দরকার নেই অফিসার, সেটা লাহিড়ী বাবুর দরকার। আবির গাড়ি নিয়ে সোজা চলে আসে থানা থেকে। ডিরেকশন অনুসারে লোকের মুখে শুনে একবার জমিটাও দেখে আসে আবির। বেশ বড় একটি জায়গা, ইট বালু পড়ে আছে। স্কুল নির্মাণ হয়নি। আজকের জন্য এতটুকু কেসের বিষয়ে থাকুক, উপরে রিপোর্ট করতে হবে। 3 দিন চলে যায়। 3 দিনে রিপোর্ট জমা দেয় আবির। অনেক কিছু সাজিয়ে একটা রিপোর্ট ফাইল পাঠায় সরকারি হাইকোর্টে। সেখান থেকে আবিরকে আরও সুবিধা প্রদানের নির্দেশ দেয়। আবিরের সুবিধা মতো সব কিছু ব্যবহার করতে পারবে। আরও ক্ষমতাও দেওয়া হয় আবিরকে। 3 দিন রিপোর্ট নিয়ে ব্যস্ত থাকাতে আবির বেশ ক্লান্ত হয়। সেদিন বিকেলে আকাশে কালো মেঘের বিরাট আবির্ভাব ঘটে। আবির কফির মগ হাতে জানালার কাছে আসলো। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। বিকেল থেকে চরম বৃষ্টি শুরু হয়, আষাঢ়ের বৃষ্টি। আবির কফি শেষ করে বাইরে আসে। সেদিন সারাটা বিকেল বৃষ্টিতে ভিজে আবির। পুরো বাংলোতে সে একা। সে ভিজতে ভিজতে কদমতলাতে আসে। কুয়োর উপরে বসে থাকে অনেকটা সময়। একটা জায়গা থেকে পানি গড়িয়ে সেই গাছতলাতে আসে, আর সেখানে সেই ময়লা জমিয়ে রাখে। আবির সেগুলো পরিষ্কার করে দেয়, কোনো প্রকার ময়লা রাখে না। আবির ডাল থেকে একটা কদম ফুল পেড়ে বেশ কিছু সময় হাতে নিয়ে যত্ন করে বলে, রামচরণ কাকু এখানে আসে না, তবুও জায়গাটা সব সময় সুন্দর আর পরিচ্ছন্ন থাকে। কিন্তু কেন? যেই করুক তাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এলিয়েন করে। এই ফুলটা তার জন্য। আবির কুয়োর পাঁচিলের উপরে ফুলটা সুন্দর করে রাখে। তারপর একাই বৃষ্টিতে ভিজে রুমে আসে। কাপড় চেঞ্জ করতে করতে অনুভব হয় তার জ্বর আসতে চলেছে। বিছানায় গা এলিয়ে দিতেই জ্বর মহাশয় আগমন করে। আবির জ্বরের কারণে ঘুমিয়ে পড়ে। বেশ গভীর একটা ঘুম দেয় আবির। মাঝরাত। আবিরের গায়ে অনেক জ্বর। সে চোখ বন্ধ করে মাগো মাগো করছে।
সারা গায়ে অনেক ব্যথা। বাহিরে তখনও বৃষ্টি হচ্ছে অনেক জোরে। জানালা বন্ধ করেনি আবির, সেখান থেকে বৃষ্টির শব্দ কানে আসছে তার। অনেক কষ্ট হচ্ছে আবিরের, সে মাকে ডাকছে। হঠাৎ অনুভব করে কে যেন আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বেশ কোমল একটি হাত। হাতে যেন কাচের চুড়ি পরা, একটু একটু ঝনঝন শব্দ হচ্ছে। চুলের ভিতরে আঙুলের প্রবেশ আবির ভালোভাবেই লক্ষ্য করে, সাথে অনুভব করে কড়া কদম ফুলের গন্ধ। আবির এক ঝটকাতে চমকে উঠে বসে। হঠাৎ করে জ্বর অনুভব থেকে কারো আগমনের বিষয়টা আবির বেশ গভীরভাবে অনুভব করেছে। আবির হাত বাড়িয়ে দ্রুত ঘরের লাইট জ্বালায়। ঘরের বাতি জ্বালাতে গিয়ে দেখতে পায় বিদ্যুৎ নেই। আবির কাঁথা সরে উঠে দাঁড়ালো। জ্বরে ওর সারা গা পুড়ে যাচ্ছে, কিন্তু পুরো রুম জুড়ে তখনও তীব্র কদম ফুলের গন্ধ ছড়িয়ে পড়েছে। আবির টেবিলের কাছে আসে, ড্রয়ার খুলে মোমবাতি আর লাইটার বের করে জ্বালাবে এমন সময় কারো হেঁটে চলার শব্দ শুনতে পায় ও। কে যেন ওর পেছনে খুব কাছে এসে ফিসফিস গলায় মিলি কণ্ঠে বলছে, আগুন জ্বালিও না। আবির চমকে ঘুরে তাকায়, না, কেউ তো নেই রুমে। তাহলে কে কথা বললো? আবিরের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। আবির কি করবে বুঝতে পারছে না। তবে এটা সত্য যে ওর পুরো ঘরে তাজা সদ্য কদম ফুল আর কোনো মেয়েলি অস্তিত্বের অনুভব বেশ ভালোভাবেই সরব হচ্ছে। এটা কি জ্বরের ঘোর, নাকি হ্যালুসিনেশন, নাকি সে অন্য জগতে? আবির বিড়বিড় করে বলল, কে কে আছে রুমে? আমি জানি কেউ আছে, নাকি কেউ নেই? এটা কি ভ্রম? আবির কোনো শব্দ শুনতে পায় না। তবে মোম না জ্বালিয়ে সে বিছানার কাছে আসে। বিদ্যুৎ চমকানির শব্দ বিকটভাবে হঠাৎ করেই শুরু হয়, আর সেই আলোতে আবির বিছানার উপরে বসতে যাবে তখনই দেখতে পায় বিছানার উপর এক গুচ্ছ তাজা কদম ফুল রাখা। আবির ঘাবড়ে যায়। সায়েন্সের স্টুডেন্ট সে, মনে মনে বলে, জ্বরে আমি ভুলভাল জিনিস ফেস করছি, এসব কিছু না, কিন্তু ফুল এখানে কেন? আবির অবাক হলেও অদ্ভুতভাবে খুশি হয়, তবে শরীর যেন সায় দেয় না। ফুলগুলো মাথার কাছে নিয়ে বিছানায় আবার শুয়ে পড়ে। বেশ কিছু সময় পার হয়। রাত কয়টা বাজে আবিরের খেয়াল নেই। হঠাৎ আবির অনুভব করে কে যেন বলছে, আশেপাশে ডাক্তারের ঘর নেই, শুয়ে থাকো। আবির তাকানোর শক্তিটুকুও পায় না। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে আবিরের, বিড়বিড় করে বলছে, পানি পানি পানি। ঠিক তখনই আবির শুনতে পায়, এই তো পানির গ্লাস। আবির হাত বাড়ায়, তখনই কে যেন এক গ্লাস পানি হাতে ধরিয়ে দেয়। আবির চমকায়, উঠে বসে, কিছু বলে না। তবে পানি যে পেয়েছে এটাই তো অনেক। আবির দ্রুত পানি খেয়ে আবার শুয়ে পড়ে চোখ বন্ধ করে। এবার সম্পূর্ণভাবে আবির বুঝতে পারে তার চুলগুলো কেউ টেনে দিচ্ছে, আর মাথার কাছে বা তার গা থেকে আসছে অসম্ভব সুন্দর কদম ফুলের গন্ধ। হঠাৎ আবির কারো মাথায় হাত বোলানো অনুভব করে। কখন যে আবার ঘুমিয়ে যায় সে বুঝতে পারে না। হঠাৎ আবিরের কানে ভেসে ওঠে দরজায় কড়া নাড়ার শব্দ। সকাল 10টার দিকে আবিরের ঘুম ভাঙে রামচরণের ডাকে। দরজা খোলা রেখে আবির ঘুমিয়ে পড়েছিল। আবির পিট পিট চোখে তাকায়। রামু বলে, বাবু, ও বাবু, উঠুন, আমি ডাক্তার নিয়ে এসেছি। সকালে উঠে আপনার এখানে এসেছিলাম, দেখি আপনার ঘরের দরজা খোলা। ঢুকে দেখি আপনার খুব জ্বর, এই জন্য ডাক্তার নিয়ে চলে এসেছি। উঠুন এখন। আবির দ্রুত লাফ দিয়ে উঠল। গায়ে সামান্য বলটুকু নেই তার। আবিরের চোখ টেনে দেখলেন ডাক্তার। প্রেশার আর জ্বর মেপে ওষুধ দিলেন। ডাক্তারবাবু বললেন, মাথার পেন আছে নাকি? না ডাক্তার। কি বলেন? এই বর্ষাতে জ্বর, মাথা ব্যথার রোগীর পরিমাণ বেশি। আমার মাথায় পেন নেই, মাথা টিপে দেওয়া হয়েছে। মাথা টিপছে কে? নিজে নিজে। ও আচ্ছা, মেডিসিনগুলো খাবেন। আর আপনি তো দেখি ভালো কদম প্রিয় মানুষ। রোমে কদম ফুলের ছড়িয়ে আছে, সারা রোমে কদম ফুলের গন্ধে বেশ ভালো।
নিজের যত্ন নেবেন। বাবু, খাবার রেখে গেলাম, খাবেন ঠিক মতো, তারপর ঔষধ দিবে। রামচরণ আর ডাক্তার বিদায় হয়। বদ্ধ ঘরটাতে কদম ফুলের তীব্র গন্ধ। আবিরের কিছুই খেতে ইচ্ছে করছে না, মনটা কেমন যেন কুতলা করছে। সারা রাত সে কি অনুভব করেছে মাথার ভেতর থেকে যেন যাচ্ছেই না। আচ্ছা, সেটা কি আমার হ্যালোসিনেশন ছিল? কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে কেউ কথা বলেছে, কণ্ঠটা কোনো মেয়ের। আমার মাথাতে হাত বুলিয়েছে। ধুর, এসব কি ভাবছি? জ্বরের ঘরে এমনটা হতেই পারে, কিন্তু আমার মন কদম ফুলতলায় কুয়োর কাছে টানছে কেন? আবির এসব ভাবতে থাকে। সে দ্রুত উঠে হেলতে দুলতে সে কুয়োর কাছে আসে। অদ্ভুতভাবে ওর গায়ের জ্বরটা কমতে শুরু করে দেয়। তখন আবির অবাক হয়, কি এমন হলো যে এখানে আসতেই জ্বর কমে যায়? আবির কুয়োর কাছে আসে। পানি জমেনি একটু ভিতরে। আবির অবাক হতেই থাকে, কিন্তু ভয় পায় না। কুয়োর মোটা পাঁচিলের উপরে এসে বসলো আবির। হালকা রোদ উঠেছে। আবিরের বেশ ভালো লাগছে এখানে বসে থাকতে। সেদিন পুরোটা সকাল আবির সেখানেই বসে কাটিয়ে দেয়। জ্বরটা অনেকখানি কমে এসেছে, বেশ ভালো লাগছে শরীরটা। দুপুরের দিকে আবির ঘরে আসে। রুমে ঢুকতেই দেখে টেবিলে গ্লাস রাখা। আবির গ্লাসের দিকে কিছু সময় তাকিয়ে থেকে গোসল দেয়। খাবার খেয়ে এসে রেডি হয় সে। আবির স্কুলের সেই জমির কাছে আসে। জমিটা বেশ বড়, মেন রাস্তা থেকে সামান্য দূরে। আবির ফোন বের করে, পর্চা দেখে নিল। একটা পুকুরও রয়েছে জমির সাথে। পুকুরে পানি ভরপুর। বাচ্চারা দৌড়ে এসে পুকুরে ঝাঁপ দিচ্ছে। আবির দাঁড়িয়ে সেগুলো দেখছে। শহর থেকে শুনানির তারিখ আসলেই আবির এটা নিয়ে আদালতে কেস লড়তে পারবে। একটা ধুতি পরা লোক সাইকেল চালিয়ে আবিরের দিকে এগিয়ে আসে। লোকটা, কি বাবা তুমি এখানে কি করছো? লাহিড়ী সাহেবের লোক নাকি? আদাব আঙ্কেল, আমি লাহিরের লোক না। আমি এই জমি যে দখল করে আছে তার বিরুদ্ধে সরকারি উকিল আবির। জমি উদ্ধার করতে পারবে না বাবা। এই জমিতে লাহিড়ী সোনা পরিষদের ফ্যাক্টরি বানাবো। বর্ডার থেকে গোপনে সোনা আসি, সেটা পরিষ্কার করার জন্য এরকম বড় একটি এরিয়া লাগাবে। তার এজন্য সে জমিটা দখল করে আছে। আপনি সাক্ষী দিতে পারবেন? বাবা, আমার ঘরে একটা মেয়ে আছে, আমি মরলে তাকে দেখবে কি? আসি বাবা। লোকটা চলে যায়। আবির লোকটার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আবির মুচকি হাসে। লাহিড়ী মশাই বেশ পাওয়ারফুল লোক আছে। প্রথম শুনানির পর বোঝা যাবে আবির আসলে কি কি করতে যাচ্ছে। তবে আবির বুঝে গিয়েছে প্রাণের ভয়ে কেউ লাহিড়ীর বিরুদ্ধে সাক্ষী দেবে না। আবার যারা সাক্ষী দেবার মতো ব্যক্তি তাদেরকেও টাকা দিয়ে লাহিড়ী কিনে রেখেছে। আবিরের সামনে সেদিনের হরিদাস আসলো। নমস্কার উকিল সাহেব, আপনাকে বলছিলাম চলে যেতে, শুনলেন না? লাহিড়ী বাবু যেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, চলুন মিস্টার লাহিড়ীর সাথে দেখা করে আসি। আবির তার গাড়িতে বসে সাইকেলের পেছন পেছন যেতে থাকে। কিছু সময় পর বিরাট বড় একটি বাড়ির সামনে এসে বাইকটা থামে। রাস্তার পাশে বেশ বড় আর দামি একটি। আবির গাড়ি থেকে নামলো। গেট খুলে হরিদাস ভেতরে যায়। আবিরও ভেতরের দিকে এগিয়ে যেতে থাকে। গেটের কাছে দারোয়ান আবিরকে আটকায়। হরিদাস বলে, এই স্যার, সরকারি উকিল বড়বাবুর সাথে দেখা করতে আসছে। আবির ভেতরে আসলো। গাছের নিচে বসে আছে তিনজন, থানার অফিসার হামিদ ও ম্যাজিস্ট্রেট, সাথে লাহিড়ীও আছে। হরিদাস সোজা সেখানে চলে যায়। লাহিড়ীর কানের কাছে মুখ এনে বলে, উকিলকে নিয়ে আসছি। আবিরকে বসতে দেয়া হয়। আবির বসতে বসতে আরে হামিদ সাহেব যে, কেমন আছেন? এইখানে তো দেখছি ভালো চা বিস্কিট খাচ্ছেন। আপনিও বসুন উকিলবাবু। ম্যাজিস্ট্রেট আসে, আপনাদের শহর থেকে আসছে এখানে। মেহের চৌধুরীর নাম তার। আপনি লাহিড়ী সাহেব? আপনার ছবি দেখেছি। ওই তোরা শুনছিস, আমাদের স্যার অনেক ফেমাস।
সরকারের উকিল আমাদের বড়বাবুর ছবি দেখেছে এখানে আসার আগে। হরি, আমরা কথা বলছি না? উকিল বাবু, কি খাবেন বলেন? এখানে এত বড় বড় মানুষ, কি আর খেতে পারি? আমার তো আবার অনেক খিদেও লেগেছে। এই উকিল সাহেবের জন্য বড় 2 প্লেটে খাবার নিয়ে আই তো। দৌড়ে চলে যায়। লাহিড়ী সাহেব কিছুটা ইয়ং, বয়সটা সবে 35 হয়েছে। তামিল মুভির ভিলেনদের মতো একটা গোফও আছে। লাহিড়ী বলে, উকিল সাহেব এখানে কোথায় উঠেছেন? এই তো গ্রামের একদম শেষে শান্তিনীর বাংলোতে। কি, আপনি এখানে উঠছেন? আপনি বেঁচে আছেন? কেন, আমাকে কি ভূত বলে মনে হচ্ছে? আপনি তো মশাই অনেক সাহসী, ওখানে থাকছেন, এখনো সুস্থ আছেন। লাহেরির এত বড় ঘর থাকতে আপনি বাংলোতে কেন? এমনি। হরিদাস দুটো বড় থালা আনে, কাপড় দিয়ে ঢাকা। টেবিলের উপরে রাখে থালা দুটো। লাহিড়ী কাপড় সরায়। 2 থালাতে টাকার বান্ডেল রাখা। আবির থালাগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসে। লাহিড়ী বলে, খাবার পছন্দ হয়েছে উকিল সাহেব, নাকি আরেকটু দেবো? বেশি খেলেও সমস্যা নেই, অনেক আছে। আপাতত 1 কোটি দিলাম, ফুর্তি করেন। না না, এইটা তো যথেষ্ট, চলবে। কি হামিদ, তুমি তো বলেছিলে উকিল এবার অন্যদের থেকে আলাদা। আলাদা তো বটেই, একেবারে কাজ হয়ে গেল। আরে ওসির কথা বাদ দেন, কত দেয় হামিদ? 10 লাখ। বাহ, মেহের সাহেব আপনার কত? হ্যাঁ, 20 লাখ। আর আপনাদের পক্ষের উকিল কত পায়? পুরো 50 লাখ। নাম কি যেন ওনার? তপন কুমার। বাহ। আবির বসা থেকে উঠল, লাহিড়ীর পাশে এসে বলল, লাহিড়ী বাবু, আদালতে দেখা হবে। আপনার খাবার খেয়ে নিন, না হলে মাছি বসবে। আজকে আসি। স্কুলের জন্য জমিতে স্কুল হবেই, দেখিয়ে আপনি সেটা নিতে পারেন কিনা। উকিল। হরি, যেতে দে, বেচারা নতুন আসছে, বোঝে না। আবির কিছুটা দূরে যায়। ফোনে কল আসলো। আবির ফোন রিসিভ করে। সরকারি হাইকোর্ট থেকে কল। এই মামলার শুনানির ডেট দেওয়া হয়েছে। আবির ফোন কেটে বলে, হামিদ সাহেব, আপনার 10 লাখের কল চলে এসেছে। থানায় গিয়ে পেপারস রেডি করুন। আবার আসতে হবে তো লাহিড়ী বাবুকে কাগজটা দিতে হবে। হামিদের কাছে কল আসে কোর্ট থেকে। জমির মামলা নিয়ে ডেট পড়েছে। সরকার এবার নিজ থেকে দায়িত্ব দিয়েছে সম্পূর্ণ আবিরের উপরে। আবির সোজা চলে আসে সেখান থেকে। 4 দিন কেটে যায়। আবির অনেক ইনফরমেশন কালেক্ট করেছে। মামলার শুনানির দিন তার অ্যাসিস্ট্যান্ট অর্ককে আসতে বলেছে এখানে। এজন্য রামচরণকে আরেকটা রুম গোছাতে বলেছে আবির। রুমটা গোছানো শেষ। রাত হয়েছে। আজকে চাঁদ উঠেছে বেশ। রাত পোহালে কেসে শুনানি। আবির এ কয়দিন একটা জিনিস খুব ভালো মতোই লক্ষ্য করেছে, আর তা হলো আবির তার রুমে রোজ রাতে কারো না কারো উপস্থিতি টের পায়। একটা মেয়ে আসে আবিরের কাছে। আবিরের যখনই কিছু প্রয়োজন হয় সে সবকিছু হাতের কাছে দেখতে পায়। আজ ভরা জ্যোৎস্না। আবির তার কেসের জন্য সব পেপারস সাজিয়ে ফেলেছে। আরও একবার সবকিছু চেক করে নেয়। ভালো মতো হোমওয়ার্ক করা দরকার। লাহিড়ী কোনো সাধারণ লোক নয়। শহরের অনেকজনের সাথে তার খাতির। আবির কাজ করতে করতে বেশ ক্লান্ত। চেয়ারে হেলান দিয়ে একটুখানি চোখ বুঝতেই হঠাৎ কুয়োতে কারো জল তোলার শব্দ শুনতে পায় আবির। প্রথমে ভেবেছিল ভুল শুনছে, কিন্তু ভালো মতো কান পাততেই শব্দটা আরো প্রখর হয়। না না, এবার তো ভুল নয়, আমি শুনছি। আবির সোজা হয়ে জানালা খুলে দিল। জানালা খুলতেই আবির দেখতে পায় কিছু একটা আছে, কালো ছায়ার মতো। একটা মানুষ আকৃতির কিছু। আবির বেশ কিছু সময় সেখানে তাকিয়ে বুঝতে পারে একটা মেয়ে কুয়োর পাশে দাঁড়িয়ে বালতি দিয়ে কুয়ো থেকে পানি তুলছে। কতগুলো কদম ফুল রাখা আছে মেয়েটির পাশে। আবির বড় একটি ঢোক গিল। ভয় পাচ্ছে না, তবে অদ্ভুত ঘটনার ব্যাখ্যাও মনে মনে সাজাতে পারছে না। মনের ভিতরে প্রশ্ন উকি দেয়, সে কে? ছায়ার মতো কালো কেন? আবির দ্রুত ঘর থেকে বের হয়।
দৌড়ে সেখানে আসে। মেয়েটার থেকে কিছুটা পেছনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করে কে কে আপনি? এটা তো শুকনো কুয়ো। আপনি শুকনো কুয়ো থেকে জল তুলছেন যে? মেয়েটা তাকায় না, একটা হাসি দেয়। চিকন স্বরে একটি অদ্ভুত সুন্দর হাসিটা যেন আবিরের কানে বাজছে। কারো হাসিটাও এত সুন্দর হয়? আবির যেন কথা শূন্য হয়ে পড়ে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা নাকি সুরে জবাব কে বললো এটা শুকনো? আবির সাথে সাথে উত্তর দিল, আমি রোজ দেখি। এই তো দেখো কত জল, একদম থই থই করছে। কিন্তু আপনি কে? এখানে কিভাবে এসেছেন? এত রাতে এখানে কি করছেন? একটা মেয়ে কি এত রাতে বের হতে পারে? দেখবে, আমি তো রাতেই আসি। দিনের আলোতে বড্ড গাজালা করে, রাতে বের হলে কেউ দেখে না, কত শান্তি লাগে। আপনি আসেন আমার রুমে রোজ রাতে, তাই না? আবারও একটা হাসির শব্দ শোনা যায়। আবির আরো এগিয়ে গেল। হাসিটা যেন পাগল করার মতো। আবির মেয়েটির খুব কাছে দাঁড়িয়ে বলল, আমি আপনার গায়ের গন্ধ অনুভব করতে পারি। তাজা কদম ফুলের মতো এই গন্ধ আসে আপনার গা থেকে। তুমি এখান থেকে চলে যাও, এখানে কেউ থাকে না। কেন কেন চলে যাব? কারণ এখানে যারা আসে তারা আর কেউ বেঁচে ফেরে না, আমি মেরে ফেলি। হাসালেন আপনি। অসুস্থ হলে যে সেবা করে সে কখনো মারতে পারে না, আর আপনি আমাকে মারবেন না জানি। কেন পারবো না? আমি একইভাবে সব পাইকে ডাকি, কুয়োর জল দেখাই, তারপর মেরে ফেলি। আমাকে মারবেন না জানি। মেয়েটা আবার শব্দ করে হাসলো। আবির মেয়েটার কাঁধে হাত রাখে। তারপর, বাবু, এখানে এত রাতে কি করছিস? আপনাকে কতবার বলবো এখানে আসবেন না? আপনি কালকেই এখান থেকে চলে যাবেন। আবির চমকে ঘুরে তাকায়। রামচরণ হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। বুকটা আবিরে সেট করে উঠল। আবির একটা বরফ কুণ্ডলের উপরে হাত রেখেছিল যেন। রামচরণকে দেখে আবির বলল, কাকা তুমি দেখো, কুয়োতে অনেক পানি জমেছে। ওই মেয়েটা কুয়ো থেকে পানি তুলছিল, আমাকে বললো পানি দেখতে। এই যে দেখো। আবির ঘুরে তাকায়, সেখানে কেউ নেই। আবিরের মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। এখানেই তো ছিল মেয়েটা। রামচরণ আবিরের কাছে আসে, হাতটা ধরে আবিরের। আবিরকে ধরে ঘরে নিয়ে আসে রামচরণ। আবির কথা বলতে পারছে না। রামচরণ বলে, বাবু, আপনিও তাহলে মেয়েটাকে দেখেছেন? এটা কোন মেয়ে? মেয়েটার নাম পায়েল। আসল নাম জানি না বাবু, তবে ডাকনাম পায়েল। মেয়েটা অনেক সুন্দরী ছিল। এখানে যারা পায়েলকে দেখেছে তারাই মারা গিয়েছে। কুয়োর জলে পড়ে মারা গেছে। কুয়োর জলে পড়ছে তারা, কিন্তু কুয়োতে জল কখনোই থাকে না। এই বাংলোতে 11 জন মারা গেছে, আর মারা যাওয়ার আগে প্রত্যেকের ডায়েরিতে আমি পেয়েছি। সেখানে অনেক কিছু লেখা আছে। আপনি কি জানেন বাবু, আমার জন্য আপনি আজকে বেঁচে গিয়েছেন? আবির কথা বলতে পারে না, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের দিকে। মাথাটা চক্কর দিচ্ছে তার, কি বলবে বুঝতে পারছে না। কাপা কাপা গলায় আবির বলল, ওই ডায়েরিগুলো আমাকে দিয়ে যাও কাকা। রামচরণ হারিকেন হাতে নেয়। চলে যেতে যেতে দরজার কাছে দাঁড়িয়ে রামচরণ বলল, উকিল বাবু, আমি এত রাতে কেন এসেছিলাম ডায়েরি পড়লেই বুঝতে পারবেন। দরজাটা আটকে রাখুন বাবু, বাইরে কোনো শব্দ শুনলে যাবেন না আর। রামচরণ চলে যায়। আবির মন আর মস্তিষ্ক এখনো ঠিক করতে পারছে না। তো চঞ্চলতা আর বিশাল হতভম্ব ভাব মনের ভেতরে বাসা বাঁধতে শুরু করেছে। মাথাটা চিনচিন করছে। চোখের সামনে এখনো ভেসে আসে সেই কালো ছায়াটা। ছায়াটা কোনো সত্য ছায়া নয়, সেটা যে কারো শরীর। আবির সেটা বুঝতে পেরেছে তার কাঁধে স্পর্শের পর। আবির মনে মনে বলে, এমন ঠান্ডা শরীর তো আমি মানিকের গায়েও পেয়েছিলাম। তবে কি মানিকের মতো পায়েল মৃত? তার মানে আমি মৃত কোনো মানুষের সাথে এতদিন ছিলাম? না না, এটা হতে পারে না। ভূত বলে কিছু নেই। মানুষ মারা যাবার পর তার আত্মা কখনো ফিরে আসে না। এটা তাহলে কি কোনো মেয়ে, জিন, ভূত? ধুর, এইসব আমি কেন বিশ্বাস করছি? মাখন জেন আসে বিরক্ত করতে তাহাজ্জুদ নামাজ পড়ার সময়। এটা তো অন্য কিছু। না, আর ভাববো না। আবির উঠে পায়চারি করতে থাকে। প্রথম শুনানি।
সব কিছু রেডি করতে হবে। তার অ্যাসিস্ট্যান্ট অর্ককে কালকে আসতে বলেছে। দেখা যাক কালকে কি হতে পারে। জেলা আদালতে এসেছে। কালকে রাতের ঘটনা ভুলে গেছে সে। রাতে বেশ গভীর ঘুমে ছিল আবির। সকাল সকাল চলে এসেছে আদালতে। আবির বসে আছে তার রুমে। জজ সাহেব আবিরের কাছে আসে। আবির উঠে দাঁড়ায়। আবিরকে বলে, তুমি আবির তাই না? জি জজ সাহেব। আমি আদনান, এই কেসের জজ। কেসটা কিন্তু তোমার জিততে হবে আবির। সরকারি লোক আমরা, কিন্তু লাহিড়ী ছেড়ে কথা বলবে না। সে আমার পরিবারকে হুমকি দিয়েছে। এ অবধি কোনো উকিল তাকে এখানে আনতে পারেনি। প্রথমবার তুমি এনেছো আদালত অবধি। মনে হচ্ছে তুমি পারবে। চলো, কেস শুরু হবে এক্ষুনি। আদনান সাহেব চলে যায়। আবির সব পেপারস নিয়ে কোর্টরুমে প্রবেশ করে। জজ সাহেবও আসলেন। আবিরের বিপরীতে আছে তপন কুমার। আবির বসে আছে তার সাইডে। জজ সাহেব বললেন, আদালতের কাজ শুরু করা যাক। তপন এগিয়ে আসে। পাবলিক প্রসিকিউটর হিসেবে এসেছে সে। তপন বলে, আমি তো বুঝতেই পারছি না এখানে কেন কেসের জন্য আমার মক্কেলকে ডাকা হলো। এটা একদমই ক্লিয়ার এবং সোজা সাপটা কেস। এখানে আমি দেখছি না সমাজের একজন সম্মানিত ব্যক্তিকে ডেকে এভাবে অপমানের কি মানে আছে। হ্যাঁ, কি বলতে চাচ্ছেন? বলছি মিস্টার লাহিড়ী সাহেবের কথা। আমার হাতে যে পেপারসগুলো দেখছেন সেটা হলো 5 বিঘা জমির দলিল। জমিটা মিস্টার লাহিড়ী সাহেবের স্বর্গীয় পিতা মিস্টার নরেন্দ্র শেখর কিনেছিলেন রাজবাড়ি নামের একজন স্কুল মাস্টারের থেকে। জন্মসূত্রে লাহিড়ী বাবু তার বাবার থেকে এই জমিটা পেয়েছেন। জমির সমস্ত লিগ্যাল পেপার আমার হাতে, দেখুন। তপনের কাছ থেকে পেপারস নিয়ে জজ সাহেবকে দেয়া হয়। রজবালির স্বাক্ষর সহ সেখানে সরকারি সিলমোহরও মারা আছে। নরেন্দ্র শেখরের সাইনই প্রমাণ করে এটা লাহিড়ীর জমি। জজ বলে, পেপারস তো ঠিকই আছে। ইওর অনার, এটাই বলতে চাচ্ছি, যেখানে পেপার সবকিছু ঠিক আছে, তবে এই কেসের কি মানে আছে? আমাদের সময় নষ্ট করার জন্য প্রতিপক্ষকে জরিমানা দায়ের করুন স্যার। প্লিজ আপনি জরিমানা দায়ের করুন। তপন বাবু কিছু মনে না করলে আমি কিছু বলতে পারি? হ্যাঁ বলুন। দয়া করে নিজের জায়গাতে বসুন। বলছি আমি, স্যার, জমির পেপারস তো ফটোকপি নয় তাই না? আসল পেপারস, তাই তো? আমি কি সেটা দেখতে পারি? হ্যাঁ, শিওর। ইয়োর অনার, আমি একটু লাহিড়ী বাবুকে কাঠগড়াতে ডাকতে চাই। প্লিজ। লাহিড়ী কাঠগড়াতে আসলেন। এত বড় একজন বিজনেসম্যান কাঠগড়াতে এসেছে। আদালতে হইচই পড়ে যায়। জজ সাহেব থামায় সবাইকে। লাহিড়ী দাঁড়ালো। হ্যালো লাহিড়ী বাবু। আদাব উকিল সাহেব। দেখুন, আমি আর কি বলবো। মাই লর্ড, আমি কিছু করিনি। যা করেছে মহাদেব। মহাদেবের কৃপায় আমি এই অবধি এসেছি। বাপের জমি আমার নামে হয়েছে। সেই জমির জন্য এত কোর্ট কাছারি আর ভালো লাগছে না। এত ঝামেলা যখন হবে আমি তাহলে জমিটাই নিতাম না মাই লর্ড। লাহিড়ী বাবু, আপনাকে আমি এখনো প্রশ্ন করিনি। জি করুন। হরে কৃষ্ণ। মিস্টার লাহিড়ী সাহেব, আপনার উকিল বলল জমিটা আপনি পৈতৃক সূত্রে পেয়েছেন, তাই তো? জি আজ্ঞে। জমির পেপারস আপনার কাছে কতদিন থেকে আছে? আগে উকিলবাবু তো প্রায় 30 বছর ধরে। বাবা যখন লিখে দিয়েছিল তার 20 বছর পর বাবা মারা যায়। এরপর কাগজটা আমার কাছে, দেখুন না। হ্যাঁ, অনেক পুরনো কাগজ। যান আপনার জায়গায় গিয়ে বসুন। তপনবাবু, আপনি শুরু করুন। আবির পেপারসগুলো নিয়ে তার জায়গাতে বসলো। তপন কুমার নিজের মতো অনেকক্ষণ বক্তব্য পেশ করলেন, কিন্তু আবির তপনের কথা একটাও শোনেনি। আবির চুপচাপ সেই কাগজগুলো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চেক করতে থাকে। নাকের কাছে নিয়ে শুকতে থাকে আবির। 10 মিনিট যাবার পর আদনান বলল, কি দেখছো আবির? তখন তোমাকে কিছু জিজ্ঞাসা করছে। হ্যাঁ, দেখা শেষ ইয়োর অনার। তপনবাবু আবার একটু বসুন। ইয়োর অনার, কাগজটি দেখতে পুরাতন কাগজের মতো মনে হলেও কাগজটি পুরাতন কোনো কাগজ নয়। দলিলের সময়সীমা অনুসারে যদি দেখা হয় তাহলে জমির পেপারের বয়স হওয়ার কথা 30 থেকে 40 বছর বা তার বেশি, যেটা লাহিড়ীবাবু বললেন। কিন্তু কাগজটি কোনো পুরাতন কাগজ নয়, বরং এটা তৈরি করা হয়েছে 2 বছর আগে। আবিরের কথা শুনে
সবাই একে অপরের সাথে কথা বলতে শুরু করে দেয়। হইচই পড়ে গেল। আদনান বলল, অর্ডার অর্ডার। কি বলছো তুমি? 2 বছর আগের কাগজ কিভাবে? ইয়োর অনার, আমি 1 ঘন্টার ভেতরে একটি নতুন কাগজকে পুরনো কাগজ বানিয়ে দিতে পারি। খোলা চোখে সেটা দেখলে মনে হবে 50 বছরের পুরনো কাগজ। এটা কিভাবে সম্ভব? প্রমাণ করে দিচ্ছি তো। আবির একটি হারিকেন নিয়ে আসে। হারিকেন জ্বালায় সে। একটি সাদা কাগজে আবির লিখল, আমি লাহিড়ী। আমার যত সহায় সম্পত্তি আছে আমি সব আবিরের নামে নিজ ইচ্ছাতে লিখে দিচ্ছি। আবির সরকারি সিলমোহর মেরে নিল। তারপর হারিকেনের কাছে যায়। অনেকটা সময় ধরে কাগজটা হারিকেনের কাচের উপরে দিয়ে রাখে আবির। সবকিছু শেষ হলে আবির কাগজটা হাতে নেয়। তপন আসে পাশে। আবির বলে, ইয়োর অনার, আমার হাতে যে কাগজটি দেখছেন, খোলা চোখে দেখে কি মনে হচ্ছে? হলুদ রঙের একটি বহু পুরনো কাগজ, তাই না? তপন বাবু, আপনি দেখুন তো। আদালতে আবার হইচই পড়ে যায়। জজ থামায়। তপন ভালো করে দেখতে থাকে। আবির জজের কাছে পেপারটি দেয়। আবির বলে, আপনি দেখুন, যে লেখাটা আমি লিখেছি সেটা হলো লাহিড়ী সাহেব আমার নামে তার সব জমি লিখে দিয়েছেন। এখন এই কাগজে যদি ওনার সাইন করানো হয় এবং আমি যদি সেই কাগজগুলো নিয়ে জমি দখলের জন্য আদালতে আপিল করি, তাহলে কি সেটার জন্য মামলা লড়তে হবে কিনা বলুন? হ্যাঁ হবে, কারণ কাগজটা দেখতে তো হুবহু পুরনো মনে হচ্ছে। হ্যাঁ জজ সাহেব, নতুন কাগজকে রোদের আলোতে 10 দিন ফেলে রাখলে সেটা অনেকটা হালকা আর ময়লা জমা টাইপ হয়ে হলুদ রং ধারণ করে। এক কথায় তাপ দিলে কাগজ হলুদ রঙের হয়েছে, যেটা দেখতে সম্পূর্ণ পুরনো কাগজ বলেই মনে হবে। লাহিড়ীর দেওয়া কাগজগুলোকে অনেক হালকা মনে হয়েছিল, সাথে রং চলে যাচ্ছে। যদি সত্যি পুরাতন কাগজ হতো তবে ম্যাগনিফাইং গ্লাসে রং জ্বলে যাওয়ার কোনো চিহ্ন পেতাম না, আর পুরাতন কাগজে ময়লা জমার কারণে নিচের লেখার ছাপগুলো ফেপে ওঠে। কিন্তু লাহিড়ীর দেওয়া কাগজগুলোতে এটার প্রমাণ আমি পেলাম না। তাহলে এটাই প্রমাণ করে যে লাহিড়ী বাবুর দেওয়া জমির কাগজগুলো সম্পূর্ণ ভুয়া এবং টাকা দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে। আবিরের কথাগুলো শুনে আদালতে তোলপাড় শুরু হয়ে যায়। আবির ঘুরে লাহিড়ীর দিকে তাকালো। লাহিড়ী আবিরের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবির মুচকি হাসলো। তখনই ঘন্টা পড়ে যায়। আদনান বলল, আজকের প্রথম শুনানিতে আদালত এটাই প্রমাণ পেয়েছে যে লাহিড়ী বাবুর জমির কাগজগুলো নকল। তাই পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে কাগজগুলো খতিয়ে দেখার, সততা যাচাই করার জন্য দ্রুত কাজ করার অনুমতি পেশ করছি। আদালত 10 দিন পর শুনানির দিন ঠিক করেছে। আবির বসলো নিজের জায়গাতে। লাহিড়ী আসলো আবিরের কাছে। সবাই চলে গেছে আদালত ঘর থেকে। লাহিড়ী বলল, উকিল সাহেব, কাজটা ঠিক করছেন না। প্রাণের মায়া থাকলে চলে যান। ধন্যবাদ লাহিড়ী বাবু, আবার দেখা হবে। আবির গা থেকে কোটটা খুলে চলে যায় সেখান থেকে। লাহিড়ী ফোন বের করে হরিদাসকে কল করে। হরিদাস বলে, মেরে ফেল উকিলকে। আবির গাড়ি নিয়ে স্টেশনের দিকে যেতে থাকে। আজকে তার অ্যাসিস্ট্যান্ট অর্ক আসবে। এখনো ওকালতি পাশ করেনি সে। সরকার থেকে ওকে আবিরের অ্যাসিস্ট্যান্ট বানানো হয়েছে। তবে আবিরের সাথে অর্কের আগে থেকেই পরিচয় ছিল। আবির স্টেশনে আসে। অর্ক দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে অর্ক দৌড়ে আসে। স্যার বলে জড়িয়ে ধরতে যাবে। আবির বলে, আমি তো শালা বাবু না। অর্ক দাঁত বের করে হাসতে থাকে। দুজনে গাড়িতে উঠল। স্টেশন বাজারের মাঝখানে আসতেই একটা মেয়ে দেখা যায়, ফুল বিক্রি করছে। পিছে একটা মেয়ে। একজনের জামা ধরে টানতেই মেন রাস্তার উপরে এসে পড়ে। আবির গাড়ি থামায়। দরজা খুলে নামতেই একটা গুলি এসে আবিরের ড্রাইভিং সিট সোজা এসে লাগে। আবিরও তখন নামে গাড়ি থেকে। ভাগ্যিস আবির নেমেছিল গাড়ি থেকে, না হলে গুলিটা ঠিক আবিরের বুকে এসে লাগতো। দূরে একটা বাইকে দুজন ছেলে দ্রুত সেখান থেকে বাইক চালিয়ে চলে যায়। গাড়ির কাঁচ ভেঙে গেছে। কাঁচ ভেদ করে গুলিটা আবিরের সিটে গিয়ে লেগেছে। অর্ক জলদি গাড়ি থেকে নেমে আবিরের কাছে আসে। আবির তখনও মেয়েটার দিকে তাকিয়ে।
আবিরকে অনেক মানুষ ঘিরে ধরে, তবে আবির মেয়েটার দিকে তাকিয়ে থাকে। আবিরের দিকে মেয়েটা তাকায়, মুচকি হাসে মেয়েটা। আবির চমকে ওঠে। মেয়েটার হাসির মানে কি? মেয়েটা উঠে দাঁড়াতে চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে গেল। আবিরের তখন হুঁশ ফেরে। ওর গাড়ির কাঁচ ভাঙা, সিটে বুলেট এসে বিঁধে আছে। স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ, ঠিক আছে। আপনি এখানে রাস্তায় গাড়ি রাখলেন কেন? তুই দেখলি না একটা মেয়েকে একজন লোক রাস্তার ওপরে ফেলে দেয়? আমি গেলে তো মেয়েটা চাপা পড়তো। মেয়েটার হাতে ফুল ছিল। মেয়ে? কোথায় মেয়ে? রাস্তা তো পুরো ফাঁকা ছিল। আমি তো সামনের দিকেই তাকিয়েছিলাম, আমি তো কোনো মেয়েকে দেখিনি। আবিরের মাথা কাজ করছে না। সে স্পষ্ট দেখেছে একটা লোক অল্প বয়সী একটি মেয়েকে রাস্তায় ফেলে দিয়েছে, আর মেয়েটার জন্যই আবির গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমেছে। তবে কি আবির ভুল দেখেছে? কিন্তু মেয়েটা কোথায়? চোখের পলকে সে কোথায় হারালো? আবির তো সোজা তাকিয়েছিল। মেয়েটা ভ্যানিশ হলো কিভাবে? তবে কি আবিরকে বাঁচানোর জন্যই মেয়েটি এসেছিল? কিন্তু এমন কেন হলো? আবিরের হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।